This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই যে খবর, বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম এবিটি সম্পর্কে গোয়েন্দাদের কাছে একের পর এক হাড় হিম করা তথ্য। কিন্তু এই যে আনসারুল্লাহ বাংলা টিম, তাদের কি পরিকল্পনা ছিল আদৌ? কথা বলবো, আসুন আমাদের প্রতিনিধি সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। কথা বলবো সুশোভনের সঙ্গে। সুশোভন, ঠিক এই এবিটি মানে আনসারুল্লাহ বাংলা টিম, তাদের তো অনেকজন সাঙ্গপাঙ্গকে একে একে ধরা হচ্ছে, তাদের ঠিক ছকটা কিভাবে করছিল, তাদের ঠিক প্ল্যানিং কি ছিল? দেখো, গোয়েন্দারা জানতে পেরেছে আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটি, এদের যারা সদস্যরা, সেই সদস্য রিক্রুটমেন্ট যেমন হচ্ছিল, শুধু তাই নয়, 10 ধরনের কিন্তু আইইডি গ্রেনেড তৈরির কিন্তু তারা একেবারে ট্রেনিং নিচ্ছিল। আর এটাও ইতিমধ্যে গোয়েন্দারা জানতে পেরেছেন যে তাদের কাছে একেবারে কিভাবে দেশীয় প্রযুক্তিতে রকেট তৈরি করতে হয় সেটা যেমন তাদের কাছে স্পষ্ট ছিল, অন্যদিকে কিন্তু তারা একেবারে যে একেবারে আগ্নেয়াস্ত্র সেটাও কিন্তু যে একেবারে ম্যানুয়াল কীভাবে তৈরি করতে হয় 8টি ম্যানুয়াল সেটা কিন্তু ছিল। অর্থাৎ এই এবিটি বা আনসারুল্লাহ বাংলা টিম কিন্তু পুরোপুরি বলা যায় যে তাদের যে ট্রেনিং, সেই ট্রেনিংটা ঠিকঠাকভাবে দিচ্ছিল এবং সেখান থেকে কিন্তু তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাও অনেকটা বেশি ছিল। এবং সেখান থেকে কিন্তু শুধুমাত্র তাদের রিক্রুটমেন্ট, তোমাকে যে কথা বলছেন, রিক্রুটমেন্ট শুধু নয়, নিজেদের মধ্যে একেবারে প্রত্যেকটি যে অস্ত্র প্রশিক্ষণ থেকে শুরু করে নিজেদের টিমকে ঠিকঠাক রাখা এবং সেখান থেকে আরও লোক বাড়ানো, এবং আরও যেটা গুরুত্বপূর্ণ আমি যে বললাম যে একেবারে গ্রেনেড তৈরি করা, অর্থাৎ প্রত্যেকটি ধাপ কিন্তু তারা পুরোপুরি রপ্ত করছিল এবং সেখান থেকে কিন্তু তাদের পরিকল্পনা কিন্তু আরও বৃহৎ ছিল। গোয়েন্দারা এখন এটাই জানতে চান এই জায়গায় দাঁড়িয়ে যে পরবর্তী আরো কি পরিকল্পনা আছে। একদম, অবশ্যই আমাদের নজর থাকবে। সুশোভন, তুমি আমাদের সঙ্গে থাকো প্লিজ। দেখুন, বাংলা একের পর এক জঙ্গি গ্রেপ্তারি নিয়ে ফের তৃণমূল সরকারের বিরুদ্ধে এবার সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। কি বললেন শুনুন। পশ্চিমবঙ্গে জঙ্গিদের আস্তানা, গোটা রাজ্যটাকে রোহিঙ্গা মুসলমান জঙ্গিদের হাতে ছেড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর এই কাজে তাকে সাহায্য করছেন আমার আপনার ট্যাক্সের টাকায় বেতন পাওয়া পুলিশ। দেখুন, গত কয়েকদিন ধরে চোর পুলিশ খেলা চলছিল। পুলিশকে ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় গা ঢাকা দিচ্ছিল অবশেষে পুলিশের জালে পাসপোর্ট জালিয়াতির অন্যতম চক্রী মনোজ গুপ্তা। মনোজের ডেরায় পৌঁছে যায় TV9 বাংলা। এ নিয়ে পাসপোর্ট জালিয়াতিতে 7ম গ্রেপ্তার। ধৃত মনোজকে 12 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আলিপুর আদালতের। দিন দুয়েক আগে আস্তানা বদলে লাভ হলো না। কলকাতা পুলিশের হাতে গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত মনোজ গুপ্ত। ঠাকুরপুকুর থানা এলাকার বাসিন্দা হলেও দুদিন আগে উত্তর 24 পরগনার গাইঘাটা এলাকায় এক ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন তিনি। শনিবার মধ্যরাতে গাইঘাটা থানা এলাকার চাঁদপাড়া ঢাকুরিয়ার সেই বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। জাল পাসপোর্ট মামলার তদন্তে ইতিমধ্যে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে লালবাজার। পুলিশের সন্দেহ, ভুয়ো নথিপত্রের মাধ্যমে জাল পাসপোর্ট বানিয়ে দিচ্ছে একটি চক্র। ওই মামলার তদন্তে কলকাতা এবং শহরতলির বেশ কিছু অঞ্চলে হানা দেয় পুলিশের দল। মাস দুয়েক আগে ভবানীপুর থানায় একটি পাসপোর্ট জালিয়াতির অভিযোগ হয়। সেই মামলার সূত্র ধরেই শনিবার মনোজকে গ্রেফতার করে পুলিশ। গাইঘাটার এক মহিলার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন মনোজ। ওই মহিলার দাবি, তিনি মনোজকে চেনেন না। আপনার কি হয়? আমার কোনো কিছু হয় না, আমার এক রিলেটিভ আছে, উনি বলল 2 দিন এখানে থাকবে, বাড়িতে একটু সমস্যা হয়েছে, 2 দিন পরে চলে যাবে, আজকে সন্ধ্যাবেলায় না চলে যাও। এলাকার মধ্যে এরকম না, এটা তো ঠিক না, অবশ্যই এই ধরনের কথা দেখলে বা শুনলে এটা হওয়া উচিত না। ঠাকুরপুকুরের শিলপাড়ায় বাড়ি মনোজের, তবে তার নাগাল পাচ্ছিল না পুলিশ। মনোজের সন্ধানে বিভিন্ন জায়গায় হানাও দেন তদন্তকারীরা। যেটি পুলিশ সূত্র মারফত আমরা জানতে পারি যে এই বাড়িতেই এসেছিল পুলিশের তদন্তকারী আধিকারিকরা। ঠিক দোতলায় তার বাড়ি এবং ঘরের মধ্যে থেকে পাসপোর্টের যে তথ্য, অর্থাৎ পরিচয়পত্রের যে জাল নথি, সেই সমস্ত উদ্ধার করা গেছে এবং পাসপোর্টের বেশ কিছু কপি উদ্ধার করা গেছে, বেশ কিছু ভিসার কপি উদ্ধার করা গেছে, এমনটাই কিন্তু তদন্তকারী আধিকারিক সূত্র মারফত আমরা জানতে পারছি। দেখে না, আমাদের দিতেও না, বন্ধু বান্ধব নিয়ে করে, আমাদের কোনো কথাও বলে না। ধৃতের শখের বাজারের বরিশায় একটি রেস্তোরাঁ আছে। সেই রেস্তোরাঁর দোতলায় চলত ট্রাভেল এজেন্সির অফিস। সূত্রের খবর, এই ট্রাভেল এজেন্সির আড়ালে চলত বেআইনি পাসপোর্ট কারবার। ভবানীপুর থানা এবং লালবাজারের তদন্তকারী আধিকারিকরা ওই অফিসে তল্লাশি চালিয়ে বেশ কিছু জাল নথি উদ্ধার করেছেন বলে পুলিশ সূত্রে খবর। ট্রাভেলসে শুনেছি আছে, কিন্তু জানি না। জানেন না, এখানকার ছেলেও না, শিলপাড়ার দিকে থাকে। লোকটাকে দেখেছি আর কি, এখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করছে, যাতায়াত করছে, দেখেছি। ভুয়ো পাসপোর্ট নিয়ে ইতিমধ্যেই কড়া অবস্থান নিয়েছে লালবাজার।
পাসপোর্টের পুলিশি যাচাই নিয়ে থানার ওসিদের নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা। শনিবার কলকাতা পুলিশের মাসিক অপরাধ দমন বৈঠকে তিনি নির্দেশ দেন, পাসপোর্টের আবেদনপত্র যাচাই করে জমা নেওয়ার আগে তা নিয়ে থানায় যিনি পাসপোর্টের দায়িত্বপ্রাপ্ত নোডাল অফিসার তার সঙ্গে কথা বলতে হবে ওসিদের। রণজিৎ ও দীপঙ্করের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, গাইঘাটা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে কয়েকদিন আগে মোক্তার আলম নামে এক ব্যক্তি গ্রেপ্তার হয়। কে ছিল সেই ব্যক্তি? এই পাসপোর্ট জালিয়াতিতে অন্যতম একজন চক্রী। আচ্ছা, এই ব্যক্তির সঙ্গে কি কোনো রকম যোগসূত্র রয়েছে? আজ যাকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ মনোজ গুপ্তাকে, আসুন কথা বলবো। আমাদের প্রতিনিধি দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, কোনো কি কানেকশন, কোনো লিঙ্ক রয়েছে এই দুজনের? দেখো, একদমই লিঙ্ক যে রয়েছে এটা স্পষ্ট। গোয়েন্দারা এবং তুমি যা দেখবে যে সমরেশ এবং তারপর মুক্তার আরাম এই একের পর এক যখন গ্রেপ্তার হচ্ছে তখন থেকেই মনোজ গুপ্তা কিন্তু পালিয়ে বেড়াচ্ছেন। তাকে ধরবার চেষ্টা করছে গোয়েন্দারা, তিনি পালিয়ে যাচ্ছেন। এবং সেই কারণেই বেহালা শখের বাজার থেকে তিনি চলে যান গায়েঘাটা ডাকুরিয়া। সেখানে গিয়ে বিশ্বজিৎ দাস নামে একজনের বাড়িতে ছিলেন, যদিও বিশ্বজিৎ দাস ছিলেন না, তিনি বলছেন ভাড়া বাড়িতে ছিলেন। এই যে বিষয়টা হয় এবং এই বিষয়টাতে কিন্তু একদম স্পষ্ট যে মনোজ গুপ্তার সঙ্গে একদম স্পষ্ট মুক্তার আলম এবং সমরেশের যোগ রয়েছে এবং সেই সূত্র ধরেই কিন্তু এই ধরপাকড়। এবং একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে মনোজ গুপ্তার যে কাজ ছিল কিভাবে পাসপোর্ট হবে, কিভাবে পাসপোর্ট তৈরি করতে হবে। একজন বাংলাদেশি নাগরিক তিনি যখন এখানে চলে আসবেন তার জন্ম সার্টিফিকেট, তার আধার কার্ড, তার ভোটার কার্ড, এই সমস্ত জিনিস তৈরি হবে। কিন্তু সেই তৈরি হবে কিভাবে? জাল পদ্ধতিতে। কোন পঞ্চায়েত, কোন পৌরসভা থেকে তার জাল পাসপোর্ট তৈরি করা, জাল জন্ম সার্টিফিকেট তৈরি হবে, এই সমস্ত বিষয় মনোজ বর্মা দেখভাল করতেন। এবং কোন বিষয়ের জন্য কত টাকা নেওয়া হবে সবটাই কিন্তু মনোজ বর্মা কন্ট্রোল করতেন। মনোজ গুপ্তা এই জায়গা থেকেই কিন্তু গোয়েন্দারা তদন্ত করতে শুরু করেন এবং সেই তদন্তে বারবার মনোজের নাম উঠে আসে এবং মনোজকে ধরা মানে অনেকটা গভীরে চলে যেতে পারছেন এমনটা মনে করছেন গোয়েন্দারা। এবং সেই জায়গা থেকে এই চক্রে আর্থিক কারা রয়েছে সেই বিষয়টা আশা করি আস্তে আস্তে খোলসা হবে। অবশ্যই তুমি আমাদের সঙ্গে থাকো প্লিজ। দেখুন, এর পাশাপাশি আরো একটা দিকে নজর রাখতেই হচ্ছে, কাল বাদে পরশু বছরের শেষ দিন, বর্ষবরণের আনন্দে মাতবে গোটা বাংলা। কিন্তু তার ঠিক আগে ছুটির দিনে রাজ্যের ডিজি, এডিজি আইন শৃঙ্খলা এবং কলকাতা পুলিশ কমিশনার যৌথ সাংবাদিক বৈঠক করেন। পুলিশ কর্তাদের গলায় উদ্বেগের সুর। আগে শুনে নেওয়া যাক, চলুন কি বললেন ডিজি। The border management is done by BSF. And in spite of the fact that there has been a lot of lapses, in a sense that these people have who crossed over, our teams, specialized teams, have been very effective in neutralizing them and arresting them and sending them where they deserve to be. Kashmir domiciled person who was arrested, it was arrested on the information given by STF West Bengal. We don't normally publish this. Certain things are done silently, and especially the fight against extremism is done silently. অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, রাজ্য পুলিশের সদর দপ্তরে কিন্তু যথেষ্ট তৎপরতা রয়েছে। আসুন আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলা যাক। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। আচ্ছা সুজয়, যে পরিস্থিতি হয়ে রয়েছে বাংলাদেশ আবহ, তার মধ্যে কি পুলিশ যথেষ্ট চাপে? দেখো, কলকাতা পুলিশ চাপে বলার থেকে কলকাতা পুলিশ বাড়তি সতর্কতা ব্যবস্থামূলক ব্যবস্থা নিচ্ছে বা বাড়তি সতর্ক, সেটা বলাই বোধহয় একদম সঠিক হবে। তার কারণ যেহেতু এরকম একটা পরিস্থিতি চলছে, সেরকম সেই জন্যই ক্রিসমাসের মতোই একেবারে পয়লা অর্থাৎ বর্ষবরণের যে রাত, সেই রাতে কলকাতা পুলিশের বাড়তি নজর থাকতে চলেছে। শুধু কলকাতা পুলিশ নয়, কলকাতা পুলিশ এলাকার বাইরে যে মফস্বল শহর, সেই জায়গাগুলিতেও বিভিন্ন কমিশনারগুলির তরফ থেকে বাড়তি নজর এবং সতর্কতা থাকতে চলেছে। এবং কীরকম সেটা সেমনটা হলো, প্রত্যেকটা এন্ট্রি এক্সিট পয়েন্ট অর্থাৎ শহরে ঢোকা বেরোনোর যে রাস্তা, সেখানে নাকা চেকিং করতে বলা হয়েছে। হোটেল, গেস্ট হাউস, সেইগুলিকে একেবারে খুঁটিয়ে পরীক্ষা করতে বলা হয়েছে। প্রত্যেকটা থানাগুলিকে নির্দেশ গিয়েছে যে প্রত্যেকটা হোটেল, গেস্ট হাউসে কে রয়েছে, কতদিন ধরে রয়েছে, কী উদ্দেশ্য রয়েছে, সেটা যাচাই করতে হবে, তার নথি সংগ্রহ করতে হবে। প্রত্যেকটা থানার কাছে নির্দেশ গিয়েছে যে তাদের এলাকায় যে সমস্ত ভাড়াটিয়ারা রয়েছে তাদের প্রত্যেকের ভাড়াটিয়ার নথি থানায় জমা পড়েছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে। ফলে সতর্কতা রয়েছে, পুলিশ সতর্ক রয়েছে এবং মানুষ যাতে এই বর্ষবরণের রাতকে ভালোভাবে উদযাপন করতে পারে সেই দিকে কলকাতা পুলিশের নজর রয়েছে। কলকাতা পুলিশ একদিকে যেমন সিসিটিভি ক্যামেরা, তার পাশাপাশি ম্যানুয়াল সার্ভিলেন্স বা ম্যানুয়াল ইন্টেলিজেন্স, এইগুলির মাধ্যমেও নজরদারি কিন্তু চালাচ্ছে। ফলে যা তথ্য সামনে আসছে তাতে বোঝাই যাচ্ছে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ কতটা তৎপর রয়েছে। অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ সুজয়।